আমরা এতক্ষণ ধরে মিল প্ল্যানিং কাকে বলছে, মিল প্ল্যানিং এর অ্যাডভান্টেজেস, মিল প্ল্যানিং প্রিন্সিপালস এগুলো আমরা পড়েছি। এবার আমরা বিশেষ কিছু বয়সের মানুষদের জন্য মিল প্ল্যানিং কিভাবে করব বা সেই সংক্রান্ত আমরা কিছু আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইডে কি বলছে, মিল প্ল্যানিং অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স কারা? অ্যাডোলেসেন্স কিন্তু তোমরা যে বয়সের মধ্যে পড়ছো তোমাদেরকে আমরা অ্যাডোলেসেন্স বলি, তাই তো, কিশোর কিশোরী। তাই এই অ্যাডোলেসেন্স গ্রুপের মিল প্ল্যানিং সম্পর্কে আমরা কিছু আলোচনা করবো এখন। তা অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকালে খাদ্য পরিকল্পনার মূল উপাদান কোনগুলো? না, একদম প্রথমেই আমরা যদি দেখি, ফল ও সবজি। আমাদের প্রতিদিনে এই বয়সের বাচ্চাদের জন্য বা তোমাদের বয়সে বাচ্চাদের জন্য মিল প্ল্যানিং করবার সময় সবার প্রথমে কিন্তু আমাদের কি দেখছি না, ফল ও সবজি অনেকটা পরিমাণ রাখতে হবে। দেখো, কমপক্ষে 2 রকমের ফল এবং 5 রকমের সবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। এই খাদ্য উপাদানগুলো কেন রাখবো আমরা? না, এখানে আমাদের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ লবণ এবং তন্তু, আমাদের শরীরে যেগুলো প্রয়োজন, যতটা পরিমাণ ভিটামিন, খনিজ লবণ এবং তন্তু, সেটা এই খাদ্য উপাদানগুলো আমাদের সরবরাহ করছে। তন্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ভিটামিন, খনিজ লবণ জানি, তন্তু মানে ফাইবার, ভীষণ ভাবে কিন্তু আমাদের দরকার। অনেক সময়তে হয় না, আমরা আপেল খাচ্ছে বা পেয়ারা খাচ্ছে, তা খোসাটা ফেলে দিয়ে খাই তো, অনেকেই খাও তো তোমরা, ভাল লাগছে না, মুখে টেস্ট ভালো লাগছে না, কিন্তু ওইটা কিন্তু মূল ফাইবার, অতএব ওগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। এরপর চলে আসি শস্য। দেখো, সম্পূর্ণ শস্য যেমন বাদামি চাল মানে ব্রাউন রাইস, এগুলো কিন্তু আমরা এখন খুব জানি, এই শব্দগুলো কিন্তু আমার সবসময় আমরা কানে শুনতে পাই, তাই না? ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড, অর্থাৎ তোমার সম্পূর্ণ শস্য যেমন বাদামি চাল, পুরো গমের রুটি মানে হোল হুইট রুটি যেটা বলা হচ্ছে, এবং মিহি শস্য যেমন ওটস আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। কারণ এর দ্বারা আমরা কি পাবো? আমরা আমাদের যে কার্বোহাইড্রেট চাহিদা আমাদের পূরণ হবে, এবং তার সাথে সাথে যেহেতু এটা হোল গ্রেন সম্পূর্ণ শস্য এগুলো এখানে থাকছে, তাই এখানে কিন্তু কার্বোহাইড্রেটের সাথে সাথে আমাদের ফাইবারের চাহিদাটাও পূরণ হবে। এরপর চলে আসবো কোনটা অ্যাডোলেসেন্সের দরকার না, চর্বিহীন প্রোটিন। চর্বিহীন প্রোটিন কোনটা? না, আমাদের অ্যাডোলেসেন্সে প্রতিদিনের খাদ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন রাখতে হবে, এবং কমপক্ষে তোমার যে কোনো একটা প্রকারে কিন্তু প্রাণীজ প্রোটিন অন্তর্ভুক্ত করতে হবে। মানে প্রাণীজ প্রোটিন মানে মাছ, মাংস, ডিম, সেটা। আর এই যে দেখো, প্রাণীজ প্রোটিন এখানে দেওয়া আছে, যেমন মুরগির মাংস, মাছ, ডিম, এবং উদ্ভিজ প্রোটিন কোনগুলো? বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন ডাল, ছোলা, রাজমা, মটরশুঁটি, সয়াবিন ইত্যাদি জিনিসগুলো আমাদের খাদ্য তালিকায় কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এরপর 4 নম্বর পয়েন্ট কি হচ্ছে আমাদের? না, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য অবশ্যই কিন্তু রাখতে হবে। অনেকেই তোমরা কিন্তু তোমাদের বয়সে কিন্তু দুধ খাও না, তাই তো? বেশিরভাগ জনই কিন্তু খায় না। আমি আমার স্কুলের ছেলে মেয়েদের কিন্তু আমার স্টুডেন্টদের জিজ্ঞেস করি, তারা কিন্তু বেশিরভাগ জনই কিন্তু নাক শিট করে, কেউ আবার মুখে হাত দিয়ে হাসে যে দুধ খাবে, বড় হয়ে গেছে। কিন্তু না, দুধ আর দুগ্ধজাত দ্রব্য কিন্তু ভীষণ ভাবে আমাদের প্রয়োজনীয় একটি উপাদান। কি বলছে? প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য একদম আবশ্যক। কেন আবশ্যক? কেন রাখতে হবে আমাদের? কারণ এগুলি প্রোটিন এবং ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস। তার সাথে দেখো, কম চর্বিযুক্ত, এটা মাথায় রাখতে হবে, কম চর্বিযুক্ত মানে ফুল ক্রিম নয়, এরকম দুধ, দই, ছানা, পনির খাদ্য তালিকায় আমাদের থাকা অত্যন্ত প্রয়োজন। আর কি আসতে হবে? 5 নম্বর পয়েন্ট কি রাখতে হবে না, স্বাস্থ্যকর চর্বি। আমরা সবাই ভাবি ফ্যাট মানে আমাদের তেল কম খেতে হবে, অবশ্যই, কিন্তু খেতে কিন্তু অল্প হবে, কিন্তু কিরকম খাবো না, স্বাস্থ্যকর চর্বি। বাদাম এবং তৈলবীজের মতো উৎসগুলিকে আমাদের পরিমাণ মতো
পরিমিতভাবে আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আশা করছি বোঝা যাচ্ছে। এরপর আমরা চলে যাব, এইখানে দেখো একজন বিদ্যালয়গামী কিশোর কিশোরী একদিনের খাদ্য তালিকা, মানে এটা একটা এক্সাম্পল হিসেবে নমুনা আকারে একটা ফুড চার্ট আমরা এখানে স্লাইডে কিন্তু দেখতে পাচ্ছি। একদম আমরা স্লাইডে কি দেখতে পাচ্ছি, একদম প্রথমে দেখো ভোরবেলা, মানে ভোরবেলা 6টা থেকে 6:30টার মধ্যে আমরা কি খেতে পারি? ভেজানো বাদাম, অঙ্কুরিত ছোলা, কিশমিশ, 1 গ্লাস দুধ, এটা কিন্তু খাওয়া যেতে পারে। তারপর প্রাতরাশ, প্রাতরাশ মানে ব্রেকফাস্ট, কিন্তু তোমরা তো স্কুল যাবে, স্কুল গোয়িং চাইল্ড তোমরা। এবার তোমাদের ক্ষেত্রে কি স্কুল যাবার আগে কি খাবো আমরা? ভাত, সবজি, ডাল, মাছের কারি, দই। এটা কিন্তু অবশ্যই বলে রাখছি, বারবার বলছি, এটা একটা নমুনা, এটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, অন্য কিছু আমরা ভেরিয়েশন আনতে পারবো। তারপর বলছি স্কুল টিফিন, তোমরা স্কুলে তো চলে গেলে, ক্লাস করলে, মাঝে ব্রেক, যে টিফিন টাইমে কি খাবে? কি খাওয়া যেতে পারে? স্যান্ডউইচ, ডিম সেদ্ধ এবং যে কোনো একটি ফল আমরা কিন্তু খেতে পারি বা খেতে পারো তোমরা। নেক্সট বিকেল বেলা জল খাবার, স্কুল গেলে, স্কুল থেকে ফিরে এলে তো খিদে পাবে, তখন কি করবে? তখন স্মুদি মিল্ক শেক খাওয়া যেতে পারে। কিভাবে বানাবো? না ওটস, খেজুর, বাদাম, কলা, আম, দুধ দ্বারা প্রস্তুত। আম এটা মরশুমি হিসেবে দেওয়া আছে, অন্য মরশুমে অন্য ফল দেওয়া যেতে পারে, আমের যখন সিজন তখন আম দেওয়া যেতে পারে। তারপর কি বলছে? নৈশাহার মানে রাত্রিবেলা, ডিনার টাইম। ডিনার টাইমে কি হতে পারে? রুটি, চিকেন স্টু, সবজি মিশ্রিত ডাল, স্যালাড। এইটা একটা তোমাদের বয়স অনুযায়ী একটা নমুনা, একটা ডায়েট চার্ট বা মিল প্ল্যানিং করা আছে। এরপরে আমরা চলে যাব, দেখো পরবর্তী যে স্লাইড, সেটা হলো কিশোর কিশোরীদের দ্বারা সাধারণত পুষ্টিগত ত্রুটি, মানে তোমাদের বয়সে যে পুষ্টিগত ত্রুটিগুলো আমরা দেখতে পাই। একদম প্রথম বলছে, দেখো এখানে কি বলছে না, প্রাতরাশ না করা মানে ব্রেকফাস্ট না করা। এটা কিন্তু আমরা অনেক বাচ্চাদের মধ্যে কিন্তু এই প্রবণতাটা আছে। এরকম হয়তো হতে পারে, তোমরা হয়তো কিছুজন বলতে পারো না আমরা তো ব্রেকফাস্ট করে যাই, নিশ্চয়ই যাও। এবার ধরো যেখানে একটু প্রত্যন্ত এলাকা, যেখানে মানুষ খুব একটা সচেতন নয়, সেখানে কিন্তু অনেক বাচ্চারাই কিন্তু প্রাতরাশ বা ব্রেকফাস্ট, একটা হেভি ব্রেকফাস্ট না করেই তারা কিন্তু স্কুলে যায়। আর তার সাথে কি বলছে, অথবা স্কুলে ঠিক মতো টিফিন না করা, এটাও কিন্তু অনেক বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা আছে, যে কারণ স্কুলে তোমরা অনেকটা সময় থাকছো, স্কুলে যে মাঝে টিফিন টাইম, তারা কিন্তু সেই সময় পেট ভরে বা একটু টিফিন ভালো করে করছেন, এটা কিন্তু একটা সমস্যা। তারপর কি বলছে, তোমাদের বয়সে বা কিশোরীদের মধ্যে প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড গ্রহণ একটা কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যায়। এই ফাস্ট ফুড বা এই জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড, এটা কি আমরা ছোট করে বলে দিই, এটা আমাদের জানা উচিত। আমরা কিন্তু এই শব্দটার সঙ্গে সবাই পরিচিত, জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড, এই শব্দ দুটোর সাথে সবাই আমরা পরিচিত। জাঙ্ক ফুড কি? জাঙ্ক ফুড ধরো যে খাবারটাতে পুষ্টিগুণ খুব কম আছে, হ্যাঁ, যে খাবারগুলো সহজেই আমরা পেয়ে থাকি, যে খাবারে অতিরিক্ত চিনি বা অতিরিক্ত কিছু লবণ, নুন মেশানো থাকে, যেগুলো খেতে খুব সুস্বাদু, কিন্তু যেখানে পৌষ্টিক উপাদান প্রায় থাকে না বা প্রায় থাকে না, সেইগুলোকে কিন্তু আমরা মূলত জাঙ্ক ফুড বলে থাকি। চিপস, কেক, পেস্ট্রি, আদার্স আরো কিছু আছে। আর একটা জিনিস কি দেখলাম, এই যে জাঙ্ক ফুড বললাম, আর একটা হলো ফাস্ট ফুড। ফাস্ট ফুড কি? যেটা খুব সহজে, খুব তাড়াতাড়ি কাস্টমারদের দিয়ে দেওয়া যাচ্ছে, খুব সহজে তৈরি করে নেওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু ফাস্ট ফুডের অন্তর্গত হচ্ছে, যেগুলো অনেক সময়তেই খাদ্যগুণ কিন্তু বজায় থাকছে না, বা অনেক সময় প্রিজারভেটিভ মেশানো থাকছে, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই ফাস্ট ফুড যেমন ধরো কিরম হতে পারে, যেমন পিৎজা, রোল, বার্গার, এগুলো কিন্তু সব ফাস্ট ফুডের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব 3 নম্বর পয়েন্ট, কম প্রোটিন গ্রহণ। এই যে কম প্রোটিন গ্রহণ, কিশোরীদের মধ্যে অনেক সময়তেই
কম প্রোটিন গ্রহণে একটা প্রবণতা থাকে, তারা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খায় বা বেশি পরিমাণে ইনটেক করে ফেলে। প্রোটিন কিন্তু তোমাদের বয়সী বা কিশোর কিশোরীদের কিন্তু বয়সের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। 4 নম্বর পয়েন্ট, কম জল পান করা। কম জল পান করার সমস্যা এই অ্যাডোলেসেন্সদের মধ্যে ভীষণভাবে লক্ষ্য করা যায়। তারা সচেতন নয়, তার ফলে কি হয়, বিভিন্ন ধরনের পেটের সমস্যা, হজমের সমস্যা, এইগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। স্কিনে শুষ্কতা, এগুলো লক্ষ্য করা যায়। 5 নম্বর বলছে, আমরা আসছি কোন পয়েন্টে, ফল এবং সবজি এড়িয়ে যাওয়া। কিশোর কিশোরীরা ফল এবং সবজি খেতে চায় না, তাদের মধ্যে এইটা ফল সবজি গ্রহণে ভীষণভাবে কিন্তু অনীহা আমরা লক্ষ্য করে থাকি। ফল সবজিতে যে ভিটামিন, খনিজ লবণ এগুলো যে আছে, এগুলো আমার শরীরের যে প্রয়োজন, সেটা তো ফল সবজি থেকে আসবে। তার ফল সবজি তারা গ্রহণ না করলে ভিটামিন এবং খনিজ লবণে কিন্তু তাদের প্রয়োজনীয়তাটা কিন্তু পরিপূর্ণতা লাভ পাবে। অতএব এগুলো খাওয়া উচিত। আচ্ছা, আমরা এতক্ষণ অ্যাডোলেসেন্স নিয়ে কাজ করলাম বা বললাম। এর পরবর্তীতে আমরা আসছি, দেখো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা মিল প্ল্যানিং অফ অ্যান অ্যাডাল্ট, মানে প্রাপ্তবয়স্কদের জন্য আমরা মিল প্ল্যানিং। আচ্ছা, প্রাপ্তবয়স্কদের মিল প্ল্যানিং যে করব, তার আগে তো আমাদের জানতে হবে তাদের চাহিদা কতটা দরকার। তাহলে সেটার জন্য দেখো, আমাদের অ্যাকর্ডিং টু ICMR 2010, তাদের রেকমেন্ডেশন অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী পুরুষের 2320 কিলো ক্যালোরি আমার তাপশক্তি দরকার হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে কত হচ্ছে, স্বল্প পরিশ্রমী যদি হয় তাহলে তার ক্ষেত্রে হচ্ছে 1900। মাঝারি পরিশ্রমীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে 2730 কিলো ক্যালোরি, আর মহিলার ক্ষেত্রে মাঝারি পরিশ্রমী যদি হয় তার ক্ষেত্রে কি হচ্ছে, 2230 কিলো ক্যালোরি প্রয়োজন হচ্ছে। কঠোর পরিশ্রমী পুরুষদের ক্ষেত্রে কতটা দরকার হচ্ছে ডেইলি, না তোমার 3490 কিলো ক্যালোরি, আর মহিলার ক্ষেত্রে 2850 কিলো ক্যালোরি। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব পরবর্তী, ওইটা আমাদের দরকার। এরপর দেখো, আমাদের এখানে কিন্তু ঠিক অ্যাডোলেসেন্সদের যেরকম একটা মিল প্ল্যানিং বা একটা চার্ট দেওয়া ছিল, এখানেও দেখো একজন প্রাপ্তবয়স্ক মানুষদের একটা নমুনা খাদ্য তালিকা দেওয়া আছে। এখানে দেখো, ভোরবেলা একদম মর্নিং এ কি হচ্ছে না, আমরা কি গ্রহণ করতে পারি, সে অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত গোটা মুগ, ভিজানো এমন। এবার কিরকম কতগুলো করে খাবে সেটা দেখো আমার এইখানটাতে কিন্তু দেওয়া আছে। তারপরে ব্রেকফাস্ট যদি আসি, ব্রেকফাস্টে কি হতে পারে, পরোটা ঘুগনি, 2 বা 3টি পরোটা ঘুগনি কাবলি চানা। তারপর 3 নম্বরে ধরো আসছে মধ্য সকালের খাবার, মানে মিড মর্নিং স্ন্যাক্স, যে কোনো একটা ফল, যে কোনো একটা মৌসুমী ফল, তার সাথে তোমার এই যেখানে দেখো একটা আছে, একটি আপেল, মুসাম্বি, যে কোনো মৌসুমী ফল কিন্তু অবশ্যই। তারপর আসছে মধ্যাহ্ন ভোজন বা লাঞ্চ, সেখানে কি হচ্ছে দেখো, ভাত, সবজি, ডাল, চিকেন কারি, স্যালাড, এইটা আমরা লাঞ্চ হচ্ছে। তারপরে দেখো স্ন্যাক্স আফটার লাঞ্চ, মানে মধ্যাহ্ন ভোজনের পরবর্তী, লাঞ্চ হয়ে গেছে, কিছুক্ষণ গ্যাপ দিয়ে কি খাওয়া যেতে পারে, দই, এখানে দেখো দই, একটি কলা। বিকেলের জল খাবার মানে ইভিনিং টাইমে কি হচ্ছে না, ব্রাউন ব্রেড, বাটার টোস্ট, এক গ্লাস দুধ, এবং ডিনারে কিন্তু হাতে গড়া 3টি রুটি, সবজি মিশ্রিত 5 মিশালি ডাল, ডিম সিদ্ধ, স্যালাড। এইটা একটা অ্যাডাল্টের কিন্তু নমুনা ডায়েট মিল প্ল্যানিং একদিনের জন্য এটা হতে পারে। এরপর আমরা অ্যাডোলেসেন্স করলাম, তাদের মিল প্ল্যানিং, অ্যাডাল্ট করলাম। এরপরে দেখো, তোমরা দেখতে পাচ্ছ মিল প্ল্যানিং অফ আ প্রেগনেন্ট ওমেন। এখানে এই প্রেগনেন্ট ওমেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়।
কারণ মিল প্ল্যানিং এর ক্ষেত্রে, কারণ প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে, গর্ভবতী মহিলার ক্ষেত্রে তার যেমন নিজের পুষ্টিটা দরকার, তার সাথে সাথে সে যে খাদ্য গ্রহণ করছে তার দ্বারাই কিন্তু তার গর্ভস্থ ভ্রূণও কিন্তু বেড়ে উঠছে, বিকশিত হচ্ছে। অতএব তার মিল প্ল্যানিংটা কিন্তু ভীষণ ভাবে দরকার। এবার আমরা এখানে মিল প্ল্যানিং অফ আ প্রেগনেন্ট উম্যানদের গর্ভাবস্থায় প্রয়োজনীয় খাদ্য এবং পানীয় কি আমাদের প্রয়োজন বা কতটা দরকার সেটা আমরা নিয়ে আলোচনা করব। একদম প্রথমেই দেখো কি বলেছে, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। দুধ কি হচ্ছে, গর্ভবতী মায়ের এবং তার গর্ভস্থ ভ্রূণে ক্যালসিয়াম এবং এই যে দেখো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যেটা নিটনে সেটা পূরণ কি করে হবে না, দুধ এবং দুধ দ্বারা প্রস্তুত খাদ্য এবং দুগ্ধজাত দ্রব্য দ্বারাই কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিনের চাহিদা পূরণ হবে। দুই কি বলছে, শুটি এবং কলাই জাতীয় খাদ্য। শুটি এবং কলাই জাতীয় খাদ্য কি, শুটি এবং কলাই জাতীয় খাদ্যে দেখো এই শুটি এবং কলাই জাতীয় খাদ্যেতে আমাদের প্রোটিন, তন্তু বা ফাইবার, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম এবং বিভিন্ন প্রকারের ভিটামিনের উৎকৃষ্ট উৎস হলো কে না এই শুটি এবং তোমার কলাই জাতীয় খাদ্য। তাই এই ধরনের খাদ্যগুলি গর্ভাবস্থায় বেশি করে প্রয়োজন। কিন্তু 3 নম্বর কি আসছে, মিষ্টি আলু। মিষ্টি আলু কি, মিষ্টি আলু মানে ডাল। এই রাঙালুতে কি থাকছে জানো, বা মিষ্টি আলুতে বিটা ক্যারোটিন নামক এক ধরনের ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। তার ফলে আমাদের একটি সুস্থ ভ্রূণের বিকাশের জন্য অপরিহার্য, মানে ভ্রূণের বিকাশ ডেভেলপমেন্টে ভীষণ উপকারী একটা জিনিস হলো মিষ্টি আলু। অর্থাৎ প্রেগনেন্ট ওমেনদের খাদ্যে কিন্তু রাখতে হবে। নেক্সট কি আসছে, ডিম। ডিম আমরা প্রত্যেকে জানি, কি জানি না এটা প্রোটিনের একটা উৎকৃষ্ট উৎস, এটা কিন্তু আমরা সবাই জানি প্রোটিনের। এবার তার সাথে সাথে কি থাকছে জানো, এই ডিমে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলি তোমার সরবরাহ করে এই ডিম, যার ফলে শিশুর বিকাশের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। এবং এছাড়াও ডিমে আর কি কি থাকছে, ডিমে এছাড়াও তোমার ভিটামিন এবং খনিজ লবণ রয়েছে। এরপর আসছি আমরা ব্রোকলি এবং গাঢ় পাতাযুক্ত সবুজ শাকসবজি। ব্রোকলি আশা করছি সবাই জানো, তা যারা জানো না তাদের জন্য বলছি, ফুলকপির মতোই দেখতে, সেটা সাদা না হয় সবুজ রঙের হয়, দেখবি বাজারে পাওয়া যায়। মোটামুটি তোমরা বেশিরভাগই জন জানবে, তাও বলে দিলাম। ব্রোকলি বলতে সবুজ কালারের যে ফুলকপিটা হয়, ওই মানে ফুলকপির মতোই দেখতে হয় সবুজ, ওটাকে বলা হয় ব্রোকলি সবজি। এবং গাঢ় পাতাযুক্ত সবুজ শাকসবজি, এই ব্রোকলি এবং গাঢ় সবুজ পাতাযুক্ত সবজিতে কি থাকছে না, প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি6, ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাই এই খাদ্যগুলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ তোমার বৃদ্ধি করে অস্থি সুরক্ষা রাখে, মানে হাড়কে আমাদের সুস্থ রাখছে, হাড়কে, এবং ত্বকের সমস্যা প্রতিরোধ করে, মানে ত্বককে ভালো রাখে। অর্থাৎ ব্রোকলি বা এরকম গাঢ় সবুজ রঙের পাতাযুক্ত সবজি কিন্তু ভীষণ দরকার। এরপরে দেখো আসছে 6 নম্বর যে পয়েন্ট, 6 নম্বর পয়েন্টে চর্বিহীন মাছ এবং মাংস, মানে চর্বি থাকবে না বা ফ্যাট। চর্বিহীন মাছ এবং মাংস উৎকৃষ্ট মানের প্রোটিনের একটি উৎকৃষ্ট, মানে একটা প্রোটিনের উৎকৃষ্ট উৎস। এখানে দেখো দুটো উৎকৃষ্ট আছে, উৎকৃষ্ট মানের প্রোটিন মানে হাই প্রোটিন, আবার উৎকৃষ্ট উৎস মানে এটাতে প্রচুর পরিমাণে সোর্স আমরা পাচ্ছি, যা কোথায় হচ্ছে না, যা গর্ভাবস্থায় স্বাস্থ্যের জন্য উপকারী। 7 নম্বর আসছে ফল। ফল সব বয়সের জন্য ভীষণভাবে দরকার, এক্ষেত্রে প্রয়োজনীয় ফলের কারণ ফলে প্রচুর পরিমাণে জল থাকছে এবং স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট থাকছে, ভিটামিন থাকছে, সি থাকছে, আর থাকছে কি ফাইবার।
এরপর রয়েছে দেখো গোটা শস্য, মানে হোল গ্রেনস যাকে বলে। গোটা শস্যে খনিজ ভিটামিন বি সমৃদ্ধ, যা ক্রমবর্ধমান ভ্রূণের প্রায় প্রত্যেকটি অংশ বিকাশের জন্য প্রয়োজন। হোল গ্রেন দরকার। তারপর আসছে শুকনো ফল। শুকনো ফল কি? শুকনো ফল মানে ড্রাই ফ্রুটস আমরা যেটা বলে থাকি, সেটা কি বলছি? শুকনো ফল। শুকনো ফলে দেখো কি থাকছে আমার? শুকনো ফলে থাকছে ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক বেশি থাকে। আর কি থাকছে? ফাইবার সমৃদ্ধ হওয়া এগুলি গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। ড্রাই ফ্রুটস কোনগুলো? ধরো আঙুর হতে, এই বলো কিসমিস হতে পারে, মানে আঙুর থেকে তৈরি হয় কিসমিস, কিসমিস। তারপর ধরো তোমার আখরোট, তোমার খেজুর, এগুলো সবই কিন্তু ড্রাই ফ্রুটস এর এক্সাম্পল। এরপর আসছে মাছের যকৃতের তেল। মাছের যকৃতের তেলে কি থাকছে? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা স্বাস্থ্যকর একটা ফ্যাট, এবং এটি প্রিটার্ম ডেলিভারি, দেখো প্রিটার্ম ডেলিভারি সম্ভাবনা কমিয়ে দেয়। প্রিটার্ম মানে যখন পরিণত হবার আগেই প্রিম্যাচিওর যে ডেলিভারিটা হতে বাধা দেয়, মানে গর্ভের ভ্রূণ পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়, বা বিকশিত হওয়ার জন্য সম্পূর্ণ টার্মটা হওয়ার জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভীষণ দরকার। তারপর আসছে জল। জল কি? জল আমাদের গর্ভাবস্থায় প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস জল খাওয়া একান্ত প্রয়োজনীয়। কারণ জল যেমন হজমে, দেখো এখানে হজমে সাহায্য করছে, তার সাথে সাথে ভ্রূণের চারপাশে যে অ্যামনিওটিক তরল, মানে অ্যামনিওটিক ফ্লুইড যাকে বলছি, সেই নামক প্রতিরক্ষা তরল বজায় রাখে। মানে অ্যামনিওটিক ফ্লুইড যেটা মাতৃগর্ভে বাচ্চাকে গার্ড করে রাখে, সেইটাকে সুস্থ রাখতে বা ভালো রাখতে সাহায্য করে জল, বা রাখার জন্য জল পর্যাপ্ত পরিমাণে আমাদের খাওয়া প্রয়োজন। আমরা পরবর্তী এই ফুড অ্যান্ড ড্রিঙ্কস টু অ্যাভয়েড ডিউরিং প্রেগনেন্সি, এইটাতে যাব, কিন্তু এইটা যাওয়ার আগে আমি আর একটা জিনিস তোমাদের বলে দিই। আমি আগের স্লাইডটাকে ফিরিয়ে আনলাম। এই গর্ভাবস্থায় আমাদের আগে যেমন আমরা বললাম না অ্যাডাল্টে কতটা কিলো ক্যালোরি দরকার, তা আমাদের এই প্রেগনেন্ট ওমেনদের কতটা দরকার সেটা কিন্তু জানা দরকার। আমাদের যতটা আমার চাহিদা নর্মাল, আমার সাধারণ অবস্থায় গর্ভাবস্থায়, তার থেকে প্লাস 350 কিলো ক্যালোরি। আমি যদি এখানে একটা তোমাদের আমি করে বলে দিচ্ছি, ধরো মাঝারি পরিশ্রমী মহিলার ক্ষেত্রে আমার কতটা দরকার না 2230 কিলো ক্যালোরি সাধারণত দরকার, তাই তো? এর আগে আমরা চার্টে দেখেছি অ্যাডাল্টের ক্ষেত্রে। এবং এই যখন গর্ভাবস্থায় হচ্ছে তখন আমি এটার সাথে কি করব? প্লাস 315 কিলো ক্যালোরি। বোঝা গেল? আমার 2230 কিলো ক্যালোরির সাথে 350 কিলো ক্যালোরি অ্যাড হবে। এটা মাঝারি পরিশ্রমী ক্ষেত্রে। এইভাবে তোমরা স্বল্প পরিশ্রমী বা হেভি ডিউটি বা ভারী কাজ যারা করে তাদের কিলো ক্যালোরিটা তোমরা হিসেব করে নিতে পারবে। এরপর আমরা চলে যাই পরবর্তীতে, এটা হলো কি ফুড অ্যান্ড ড্রিঙ্কস টু অ্যাভয়েড ডিউরিং প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সি পিরিয়ডে কোন কোন খাবারগুলো গর্ভবতী মহিলাদেরকে অ্যাভয়েড করা উচিত। সবার প্রথম কি আসছে আমার? সবার প্রথম আসছে উচ্চ পারদযুক্ত মাছ। উচ্চ পারদযুক্ত মাছ খাবার ফলে বিষাক্ত পদার্থ, মানে পারদ, রক্তে কিন্তু প্রবাহের সাথে কিছু সময়ের মধ্যেই জমা হয়ে যেতে পারে। তাই রক্ত প্রবাহ অতিরিক্ত পারদ শিশুর কিন্তু বিকাশ, মান, স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কে কিন্তু ক্ষতি করে। তাই কিন্তু আমাদের উচ্চ পারদযুক্ত মাছটাকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট চলে যাবো অ্যালকোহল। অ্যালকোহল তো এমনি আমাদের শরীরের জন্য খারাপ, আর গর্ভাবস্থায় কোনো প্রশ্নই আসছে না।
দেখো গর্ভাবস্থায় প্রথম ত্রৈমাসিককে অ্যালকোহল সেবনের ফলে শিশুর গঠনগত ত্রুটি কিন্তু হতে পারে। মানে প্রথম 3 মাসটাকে বিশেষ করে হাইলাইট করা হচ্ছে। আমার পুরো প্রেগনেন্সি পিরিয়ডে অ্যালকোহল কখনোই সেবন করা উচিত নয়, প্রথম 3 মাসেতে একদমই নয়। তারপর আসছে 3 নম্বর, দেখো জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড। গর্ভাবস্থায় জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের ক্রিয়ায় গর্ভবতী মায়ের শরীর টক্সিক পদার্থের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যা গর্ভস্থ ভ্রূণের জন্য অবশ্যই ভীষণভাবে ক্ষতিকর। তাই কিন্তু আমাদের জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করতে হবে গর্ভাবস্থায়। জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড কি আমি কিন্তু অলরেডি কিছুক্ষণ আগে বলে দিয়েছি, তাই আমি এই বিষয়টা আর এক্সপ্লেন করছি। এরপর চলে যাব, আমরা এতক্ষণ বললাম প্রেগনেন্সি। এবার প্রেগনেন্সি পিরিয়ড হয়ে গেল, আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, তারপর আমার নার্সিং মাদার বা স্তন্যদাত্রী মা। দ্য মিল প্ল্যানিং অফ স্তন্যদাত্রী মা বা মিল প্ল্যানিং অফ নিউ নার্সিং মাদার রে পুষ্টিগত চাহিদা নিয়ে আমরা এই স্লাইডে আলোচনা করছি। দেখো প্রোটিন, সবার প্রথম দরকার প্রোটিন। প্রোটিন ভীষণভাবে দরকার, কারণ আমাদের টিস্যু মেরামত দরকার এবং দুগ্ধ উৎপাদন। সে তখন বাচ্চা কিন্তু পুরোপুরি মায়ের ওপর নির্ভরশীল তার পুষ্টির জন্য, তাই তো, তার বেড়ে ওঠার জন্য। তাই দুগ্ধ উৎপাদনের জন্য কিন্তু পর্যাপ্ত মাত্রায় প্রোটিন গ্রহণ অপরিহার্য। প্রোটিন জাতীয় খাদ্য কোনগুলো আমরা জানি, যেমন মুরগির মাংস, মাছ, ডিম, মটরশুঁটি, মসুর ডাল, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। 2 নম্বর কি, ক্যালসিয়াম। মা এবং শিশু উভয় হাড়ের স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথা থেকে পাবো? দুগ্ধজাত দ্রব্য থেকে পাবো, সবুজ শাকসবজি থেকে পাবো, ডিম, মাছ, খেজুর, কিশমিশ ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস। ঠিক আছে, নেক্সট চলে যাব 3 নম্বর, দেখো লোহা। লোহা কি? রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করছে লোহা বা আয়রন, এবং কি করছে না সামগ্রিক শক্তি যে মাত্রা সমর্থন করে। ভালো শোষণের জন্য আমার যে লোহা বা আয়রনটা জাতীয় আমি খাদ্য খাচ্ছি, সমৃদ্ধ খাদ্য, কিন্তু ওটা কি করে আমার অ্যাবজর্ব করতে হবে, তো তবে তো আমার শরীরে কাজে লাগবে, শুধু তো খেলে হবে না। যাতে তোমার ভালোভাবে শরীর অ্যাবজর্ব করে আমাদের শরীর লোহাটা, তার জন্য আমাদের দরকার ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে আমাদের আয়রনটা খেতে হবে। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব, দেখো আর কি কি দরকার। ভিটামিন ডি। ভিটামিন ডি কি? 2টো কারণে ভিটামিন ডি দরকার। দেখো এই যে ভিটামিন ডি, একটা হলো ক্যালসিয়ামের শোষণ আর একটা হলো হাড়ের স্বাস্থ্য। এই 2টো কারণে কিন্তু আমার ভিটামিন ডি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি কিসে আছে? না শাকসবজিতে আছে, চর্বিযুক্ত মাছে ভিটামিন ডি আছে। এরপর আসছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কেন খাবো বা কেন এই সময় মায়ের দরকার? না শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। কোথা থেকে পাবো ওমেগা 3? না ফ্ল্যাক্সিড, চিয়া বীজ, বাদাম খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তার সাথে সাথে আর কি থাকবে? আমাদের চর্বিযুক্ত মাছেও কিন্তু এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। পরবর্তীতে যাই হাইড্রেশন। হাইড্রেশন কি? দুধ উৎপাদনের জন্য বাচ্চা যেহেতু পুরোপুরি মায়ের ওপর নির্ভরশীল, মায়ের দুধের ওপর নির্ভরশীল, তাই মায়ের যাতে প্রপারলি দুধ গঠন হয়, তৈরি হয়, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল পান করতে হবে। এবং তার জন্য আমাদের মেথি, মৌরি, ওটস, দুধ, সাগু। দেখো এখানে সাগু আছে, একটা জিনিস বলে রাখি, আমরা চলতি কথা যেটা সাবু বলে থাকি না, সেটাই কিন্তু সাগু। অ্যাকচুয়াল সঠিক উচ্চারণ হলো সাগু। ইত্যাদি খাদ্যগুলো দুধ উৎপাদনের জন্য সহায়তা করে বলে ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয়। এটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে। এরপর আমি এই পরবর্তী স্লাইডে যাওয়ার আগে তোমাদের ঠিক আগের
স্লাইডে যেরকম ভাবে দেখালাম গর্ভবতী মহিলার ক্ষেত্রে খাবারের চাহিদা, ঠিক স্তন্যদাত্রী মায়ের ক্ষেত্রে কতটা আমার তাপশক্তি দরকার সেটা আমি বলে দিচ্ছি এখানে। কিরম ভাবে? ঠিক সেম ভাবে আমি যদি এখানে মাঝারি পরিশ্রমী, আমি এখানে মাঝারি পরিশ্রমী মহিলা ধরি, মহিলার কতটা দরকার হচ্ছে? আমি এর আগে বললাম যে 2230 কিলো ক্যালোরি, তাই তো? ICMR 2010 সেই মতানুসারে। এবার তার সাথে আমি এই স্তন্যদাত্রী মায়ের কতটা চাহিদা, এটাকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো। কিরম জানো? দেখো, প্রথম 6 মাস একটা বাচ্চার কিন্তু উৎকৃষ্ট খাদ্যই হলো মায়ের দুধ। সে মায়ের দুধই খাবে যদি মায়ের কোনো অসুবিধা না থাকে। তাহলে 0 থেকে 6 মাস তাহলে আমরা কি করব? 0 থেকে 6 মাস শিশু, মানে বাচ্চার যখন 0 থেকে 6 মাস থাকছে তখন 2230 সাথে কত করব বলো তো? তখন করব আমরা 600 কিলো ক্যালোরি অ্যাড করব মায়ের খাবারে। এরপরে আর যদি বাচ্চার বয়স 6 মাসের অ্যাবভ হয়, মানে 7 থেকে 12 মাস হয় একটি শিশুর বয়স, তখন আমরা কি করব? 650 জায়গায় তখন কিন্তু 520 কিলো ক্যালোরি আমরা যোগ করব। আশা করছি এই লেখাটা তোমরা দেখে বুঝতে পারছো। তাহলে এরপরে আমরা চলে যাব কোথায়? যাব কি আমরা স্লাইডে দেখছি না, স্তন্যদাত্রী মাতার এড়িয়ে চলা খাদ্য বা পানীয় কোন কোনগুলো আমরা এড়িয়ে যাব। একদম প্রথম অ্যালকোহল, এটা আমরা সবাই জানি। কারণ কেন আমরা করব অ্যালকোহলটা এড়িয়ে যাব? না, স্তন্য দুগ্ধে তোমার প্রবেশ করতে পারে এবং শিশুর উপরে তার প্রভাব ফেলতে পারে, অথবা আমরা এড়িয়ে যাব। তারপর কি? সফট ড্রিঙ্কস মানে আমরা যেটা চলতি কথায় কোল্ড ড্রিঙ্কস বলে থাকি, সেটা কিন্তু একদম এড়িয়ে যেতে হবে। কেন এড়িয়ে যাব? না, ওইটাতে আর কিছুই তো নেই, শুধুমাত্র কৃত্রিম গন্ধ আছে, রং আছে, আর রাসায়নিক প্রিজারভেটিভ আছে, যেগুলো কিন্তু আমার বাচ্চার ক্ষতি করতে পারে। তাই ওই খাবারগুলো আমরা এড়িয়ে যাব। তারপর বলছি প্রক্রিয়াজাত খাবার। প্রক্রিয়াজাত খাবার কিন্তু আমাদের যতটা সম্ভব সীমিত করতে হবে বা কম করে দিতে হবে যখন সে ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে বা নার্সিং মাদারের ক্ষেত্রে। তারপর হচ্ছে ক্যাফেন কি করতে হবে? না, খাওয়া সীমিত করতে হবে, কারণ এটি স্তন্য দুগ্ধে সেম একই ব্যাপার, প্রবেশ করতে পারে এবং শিশুর উপরে কিন্তু প্রভাব ফেলবে। মানে যতটা সম্ভব কম খেতে হবে, আর যদি পুরোপুরি অ্যাভয়েড করা যায় তো ভীষণ ভালো। নেক্সট কি হচ্ছে? উচ্চ পারদযুক্ত মাছের ব্যবহার সীমিত করতে হবে এই বয়সে বলবো না, সরি, তোমার এই পরিস্থিতিতে, মানে স্তন্যদাত্রী মায়ের ক্ষেত্রে। তারপর বলছে দুষ্পাচ্য এবং ভাজা জাতীয় খাদ্য এবং দুষ্পাচ্য খাদ্য কিন্তু এই সময়টা খাওয়া উচিত না। কেন না, এই খাবারগুলো খেলে মায়ের ধরো কোনো সমস্যা হতে পারে, হজম সংক্রান্ত বা বিভিন্ন সমস্যা হতে পারে। সেইটা হলে যদি সমস্যা হয়, সেটা কিন্তু আমার এই স্তন গ্রহণকারী বা স্তনদুগ্ধ পানকারী বাচ্চার কিন্তু তার মধ্যে প্রভাব ফেলবে। এরপর তাহলে আমরা কিন্তু অনেকগুলো, আমরা কি দেখলাম? অ্যাডাল্ট, প্রেগনেন্ট ওমেন এবং নার্সিং মাদার, এই 4 জনের কিন্তু মিল প্ল্যানিং নিয়ে আমরা আলোচনা করলাম। এবার নতুন স্লাইডে আমরা গেছি। দেখো, নতুন স্লাইড হলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনের নীতি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনটাই তো আমাদের উদ্দেশ্য।
যাতে সেই জন্য আমরা মিল প্ল্যানিং করব, রুচিসম্মত করব, অনেক কিছু ফ্যাক্টরস মাথায় রাখবো। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনে করা যে নীতি বা প্রিন্সিপালস কোনগুলো আমরা একবার একটু দেখে নেব। একদম প্রথম বলছে খাদ্যের বিভিন্নতা, মানে আইসিএমআর প্রদত্ত যে তারা যে খাদ্যের যে আমাদের বিভাগগুলো দিয়েছে সেই বিভাগগুলো থেকে কিন্তু আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। দেখো যে উপযুক্ত অনুপাতে দানাশস্য, শাকসবজি, ফল, দুধ, ডিম, মাছ অথবা মাংস গ্রহণ নিশ্চিত করতে হবে খাদ্য বিভাগ থেকে। 2 কি বিভিন্ন পরিপোষকের মধ্যে ভারসাম্য রক্ষা, মানে মুখ্য পরিপোষক এবং গৌণ পরিপোষক উপাদানগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে, অর্থাৎ কার্বোহাইড্রেট এবং ফ্যাট গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বা যথেষ্ট পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে ঢোকাতে হবে। 3 নম্বর কি বলছে? স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ মানে ওই আমরা ধরো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর কি করতে হবে? দেখো অতিরিক্ত তেল মশলা জাতীয় খাদ্য, ফাস্ট ফুড বললাম, প্রসেসড ফুডটাকেও এড়িয়ে চলতে হবে। আর তার জায়গায় আমাদের আমাদের যে খাদ্য তালিকা তাতে কি করতে হবে? প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ এবং তন্তু সমৃদ্ধ খাদ্য রাখতে হবে। আর কি করতে হবে? 4 নম্বর পয়েন্ট, নির্দিষ্ট সময় তালিকা অনুসরণ করে খাদ্য গ্রহণ। দেখো 4 নম্বর পয়েন্ট, নির্দিষ্ট সময় তালিকা অনুসরণ করে খাদ্য গ্রহণ। আমরা যদি নির্দিষ্ট সময় তালিকা ধরে খাদ্য গ্রহণ করা কিন্তু খুব দরকার, কারণ নির্দিষ্ট সময় অনুযায়ী যদি আমরা খাদ্য গ্রহণ করে থাকি তাহলে আমাদের পরিপাক আর বিপাক কিন্তু উন্নত হয় এবং এতে আমাদের কি হয়? দৈহিক ওজনটা কিন্তু নিয়ন্ত্রিত হয়। আর সময় মতো যদি খাদ্য আমরা গ্রহণ না করি তাহলে কি হবে? আমাদের হজমের সমস্যা দেখা দিতে পারে। 5 নম্বর দেখো, খাদ্য গ্রহণের সময় শীঘ্রতা না করা, মানে খুব তাড়াহুড়ো করে আমরা খাবো না, আমরা একটু সময় নিয়ে ভালো করে চিবিয়ে খাবো যাতে আমাদের পরিপাক হজম আমাদের ভালো হয়ে থাকে। 6 নম্বর পয়েন্ট, পরিমিত খাদ্য গ্রহণ। এটা কিন্তু ভীষণ দরকার। আমাদের ভীষণ খিদে পেলে আমরা প্রচুর পরিমাণে খেয়ে নিলাম সেটা নয়। কি করতে হবে না, ক্ষুধানিবৃত্তি হবার পর কখনোই কিন্তু আমরা জোর করে অতিরিক্ত পরিমাণ খাদ্য গ্রহণ করব না। করলে কি হবে না, আমাদের অতিরিক্ত খাবার খেলে পরিপাক এবং বিপাকে সমস্যা হয়। এছাড়া বেশি খাবার খেলে কি হবে? আমরা মোটা হয়ে যাব, তাই তো? তাই আমরা এই দেখো স্থূলতা এবং মেধাবৃত্তি হবে। তাই আমাদের কিন্তু সবসময়তেই পরিমিত, যতটুকু প্রয়োজন ততটুকু খেতে হবে। পরবর্তী পয়েন্টে যাই। দেখো খাদ্য গ্রহণে সংযম ভীষণ দরকার। কিরকম? অস্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাদ্য, যোগ করা শর্করা মানে অ্যাডেড সুগার, অতিরিক্ত লবণ যুক্ত খাদ্য সীমিত করতে হবে, মানে যেগুলো আমাদের খেতে খুব ভালো লাগে, প্রচুর পরিমাণে, মানে চিপস বা বিভিন্ন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলোতে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে থাকে, তাই এগুলোকে কিন্তু আমাদের বর্জন করতে হবে। পরবর্তী দেখো 8 নম্বর পয়েন্ট, হাইড্রেশন। হাইড্রেশন কি? দেখো হাইড্রেশন কি? আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল পান করা একান্ত আবশ্যক, কারণ এর দ্বারা মানব দেহে পুষ্টি, পরিপাক, বিপাক, শোষণ এবং সামগ্রিক যে শারীরিক কার্যকলাপ তার জন্য জলের ভূমিকা কিন্তু অপরিসীম। এগুলো ভীষণ দরকার। 9 নম্বর কি? স্বাস্থ্যকর রন্ধন পদ্ধতি নির্বাচন। অবশ্যই আমাদেরকে শুধু মিল প্ল্যানিং, শুধুই গুড ফুড হ্যাবিটস ভাবলে কিন্তু হবে না। তার সাথে সাথে আমাদের কি করতে হবে? যে স্বাস্থ্যকর রন্ধন পদ্ধতি অবলম্বন করতে হবে, যাতে খাদ্যদ্রব্যে করা খাদ্যে
পুষ্টিগুণ সম্পূর্ণ মাত্রায় বজায় থাকে। তাই ভাজার বদলে আমাদের কি করতে হবে? স্টিমিং, বেকিং, গ্রিলিং এই পদ্ধতিগুলো নির্বাচন করতে হবে। 10 নম্বর পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট এই ক্ষেত্রে, অতিরঞ্জিত বিজ্ঞাপন। আমরা অনেক সময়তেই বিজ্ঞাপনের প্রভাবে পড়ে আমরা কিন্তু অনেক কিছু জিনিসপত্র আমরা কিনে ফেলি, প্রক্রিয়াজাত, যেটা প্রসেস ফুড, এই যে প্রক্রিয়াজাত কিনে ফেলি, আমরা ভাবি ওটা খুব ভালো পুষ্টিগুণ আছে, কিন্তু আদতে কিন্তু সেটা থাকে না। অর্থাৎ বিজ্ঞাপনের ফাঁদে পা না দিয়ে আমাদের হেলদি ফুড হ্যাবিটসে আমাদের ফুড হ্যাবিটসটা গ্রহণ করতে হবে। দেখো এরপর যেটা যাচ্ছে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব কি? খাদ্যাভ্যাস কেন আমরা করব? সবার প্রথম হলো আমরা কেন করব না, আমরা পরিপাকের ক্ষমতা বৃদ্ধি। আমরা যদি হেলদি খাবার খাই আমাদের হজম ভালো হবে, স্বাভাবিক ব্যাপার। 2, বিপাক বৃদ্ধি। নিয়মিত এবং পরিমিত যদি আমরা খাদ্য গ্রহণ করি আমাদের শরীরে বিপাক ক্রিয়া ডেভেলপ মানে খুব উন্নত হবে, ভালো হবে। দৈহিক ওজন নিয়ন্ত্রণ। স্বাস্থ্যকর যদি খাদ্য আমরা নিয়মিতভাবে খাই তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত ক্ষুধা প্রতিরোধ করে, মানে বেশি খিদে পাবে না, তার ফলে আমাদের কি হবে না, ওজন নিয়ন্ত্রণ হবে। 4, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি হবে না, নির্দিষ্ট সময় তালিকা যদি অনুসরণ করি, যথাযথভাবে আমরা পুষ্টিকর খাদ্য গ্রহণ যদি করি তাহলে আমাদের শরীরে যে প্রয়োজনীয় যে পরিপোষক উপাদানগুলি সেগুলো পর্যাপ্ত পরিমাণে আমরা পাবো, তার ফলে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। নেক্সট পয়েন্ট, কাজে মনোযোগ, আগ্রহ এবং তৎপরতা বৃদ্ধি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে যেহেতু পুষ্টির চাহিদা পূরণ হয়, সেই কারণে যে কোনো কাজে যেহেতু স্যাটিসফ্যাকশন থাকে, যেহেতু আমার খেয়ে আমার শারীরিক বিভিন্ন চাহিদাগুলো পূরণ হচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের যে কোনো কাজে মনোযোগ, আগ্রহ এবং তৎপরতা বৃদ্ধি পায়। নেক্সট, মানসিক স্বাস্থ্যের উন্নতি। মানসিক স্বাস্থ্যে কি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে পুষ্টিগত চাহিদা পূরণ হচ্ছে। এই যে আমাদের পুষ্টিগত চাহিদা পূরণ হচ্ছে এবং যে কোনো কাজে, তার ফলে যে কোনো কাজে শক্তি আসছে। আমি যদি কাজ ভালো করে করতে পারি, আমার মধ্যে যদি এনার্জি থাকে, তাহলে অবশ্যই আমার কিন্তু মন ভালো থাকবে এবং তার ফলে আমার এই মানসিক স্বাস্থ্যের কিন্তু উন্নত মানসিক স্বাস্থ্যের অধিকারী হবে। ঠিক আছে, এরপর আসছে দেখো ব্রেকফাস্ট। আমরা এতক্ষণ তো অনেক কিছু বললাম, বা ব্রেকফাস্ট জিনিসটা কি, আমরা সারা রাত আমরা ঘুমিয়ে থাকি, সেই ডিনার করি তারপর ঘুমিয়ে থাকি, তাই ডিনারের পর সারা রাত অনেকটা আমাদের লং গ্যাপ থাকে, আমাদের শরীরে তখন কোনো খাদ্য থাকে না, ডিনারের ওটাই কাজ করে, তাই তো আমাদের শরীর। তা ওই লং গ্যাপ বা অনেকক্ষণ খালি থাকবার পর আমরা যে খাবারটা গ্রহণ করছি সেইটাকেই বলছে ব্রেকফাস্ট বা প্রাতঃভ্যাস। তাই ব্রেকফাস্ট আমরা, এই যে দেখো আমাদের এখানে আছে, সারা রাতে দীর্ঘ উপবাসের পর সকালবেলা যে প্রথম প্রধান আহার বা মিল গ্রহণ করি তাকে আমরা বলছি ব্রেকফাস্ট। তা ব্রেকফাস্ট কেন করব? অনেকেই কিন্তু এখন ইন্টারমিডিয়েট ফাস্টিং অনেক কিছু আমরা শুনছি, তাও কিন্তু ব্রেকফাস্টের গুরুত্ব খুব। কেন আমরা করব? একদম প্রথম যেটা বলছে যে দৈহিক শক্তি, গ্লুকোজ, আমাদের এই যে গ্লুকোজ আমাদের মস্তিষ্ক এবং পেশিতে শক্তি প্রদানের প্রধান উৎস। প্রাতঃরাশ মানে ব্রেকফাস্ট সকালে শরীরে গ্লুকোজের অভাব পূরণ করে, তার ফলে কি হচ্ছে, আমাদের শরীর ভীষণভাবে এনার্জেটিক হচ্ছে। এ দেখো দৈহিক কার্যক্ষমতা, সচেতনতা, তৎপরতা ইত্যাদি গুলো বৃদ্ধি পায়। বোঝা গেল? 2 নম্বরে আসি, জ্ঞানমূলক কার্যকারিতার বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে কি না, ব্রেকফাস্ট তোমার স্মৃতিশক্তি, একাগ্রতা এবং সমস্যা সমাধান মানে প্রবলেম সলভিং যে স্কিল সেটা কিন্তু বাড়াতে পারে। আর স্বাস্থ্যকর প্রাতঃরাশ গ্রহণ করলে বা ব্রেকফাস্ট গ্রহণ করলে মস্তিষ্ক দক্ষতার সাথে কাজ করে, যা আমাদের ব্যক্তিকে উন্নত জ্ঞানী ও কর্মক্ষমতার দিকে পরিচালিত করে। 3 নম্বর কি বলছে, দৈহিক ওজন নিয়ন্ত্রণ। সকালবেলা ব্রেকফাস্ট কি আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করছে
এবং দিনের পরবর্তী সময় ব্রেকফাস্ট যদি আমরা করি তার পরবর্তী সময় কিন্তু অতিরিক্ত আহার মানে বেশি খাবার গ্রহণ করা থেকে আমাদের বিরত রাখছে। এটি স্বাস্থ্যকর বিপাকেও সাহায্য করছে। তার ফলে কি হচ্ছে, আমাদের দৈহিক ওজনটা নিয়ন্ত্রিত হচ্ছে। দেখো 4 নম্বর পয়েন্ট কি, যথাযথ পরিপোষক উপাদান গ্রহণ। আমি যদি ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টে যদি মিল প্ল্যানিং করে যদি আমি ব্রেকফাস্টটা করি, তাহলে কিন্তু আমার ব্রেকফাস্টে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, সমৃদ্ধ পুষ্টিকর খাদ্য যেমন দুধ দ্বারা প্রস্তুত খাদ্য, সবুজ সমৃদ্ধ খাদ্য বা ডাল ও ছোলা দ্বারা প্রস্তুত খাদ্য, তার সঙ্গে ফল উপস্থিত থাকলে প্রয়োজনীয় সমস্ত যে পরিপোষক উপাদান সেগুলো কিন্তু চাহিদা পূরণ হচ্ছে। তাই প্রাতরাশ যদি না করা হয়, তাই যথেষ্ট পরিমাণ কিন্তু প্রয়োজনীয় পরিপোষক উপাদানগুলি গ্রহণ করা কঠিন হয়। ব্রেকফাস্টে যদি আমি হেভি করি এবং মিল প্ল্যানিং করে করি, তাহলে কিন্তু এই সমস্ত পরিপোষক উপাদানগুলো আমাদের শরীরে আমরা গ্রহণ করতে পারি। 5 নম্বর কি বলছে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। দীর্ঘস্থায়ী রোগ কিরকম, যেমন ধরো স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ, রক্তে উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মতো যে দীর্ঘস্থায়ী যে রোগগুলো, সেগুলো কিন্তু ওগুলো হওয়ার প্রবণতা বা ঝুঁকি অনেকটাই কিন্তু কমে যায় যদি আমরা রেগুলার ব্রেকফাস্ট সঠিক সময় পরিমিতভাবে করি। তারপর বলছে কি 6 নম্বর, সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি। সামগ্রিক স্বাস্থ্যে কি, নিয়মিত পুষ্টিকর প্রাতরাশ গ্রহণ করলে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয়, কাজে মনোযোগ এবং শক্তি আসে, দৈহিক ওজন নিয়ন্ত্রণ হচ্ছে, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হওয়ার ফলে কি হচ্ছে, জ্ঞানমূলক দক্ষতা বৃদ্ধি পায়, আর আমরা মানসিকভাবেও কিন্তু সুস্থ থাকা যায়। অর্থাৎ এই যে ভীষণ ইম্পর্টেন্ট, নিয়মিত পুষ্টিকর প্রাতরাশ করলে একজন ব্যক্তি সামগ্রিকভাবে উন্নত ভাবে দৈহিক ও মানসিক স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন। এরপর বলছে কি, আমরা চলে যাব অ্যাডভান্টেজেস অফ রেগুলার মিল প্ল্যানিং। রেগুলার যদি মিল প্যাটার্নের ক্ষেত্রে কি সুবিধা। একদম প্রথম বলছে, দেখো আমি যদি একটা মিল প্যাটার্ন ফলো করি, সেই ক্ষেত্রে দেহের শারীরবৃত্তীয় কাজের জন্য আমরা উপযুক্ত শক্তি সরবরাহ আমাদের নিশ্চিত হচ্ছে। 2, নিয়মিত খাবার রক্তে শর্করার পরিমাণের যে তীব্র হ্রাস বা মানে হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ করে কমে যাওয়া, এইটার প্রবণতাটা কমিয়ে দিচ্ছে, রোধ করছে। 3, কি, নিয়মিত সময় খাবার খেলে পরিপাক এবং বিপাক ক্রিয়া সুসংহত হচ্ছে। পরিপাক এবং বিপাক ক্রিয়া। 4, সুসংহত খাদ্যাভ্যাস ইনসুলিন সংবেদনশীল এবং রক্তচাপকে উন্নত করে। আর কি করছে, টাইপ 2 ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার সমস্যার মতো অবস্থাকে তোমার কি করছে, প্রতিরোধ করছে। 5, নিয়মিত খাবার হজম প্রক্রিয়াকে আরো সুসংহত করে এবং বদহজম বা পেট ফাঁপা এই জাতীয় সমস্যা থেকে বিরত রাখতে আমাদের সাহায্য করে। 6, দেহের ওজন স্বাভাবিক রাখতে সাহায্য করে। 7, নিয়মিত খাদ্য গ্রহণ আমাদের যে মানসিক চাপ এবং উদ্বেগকে কি করে, কমায়। 8 নম্বর, নিয়মিত খাদ্য গ্রহণ ক্ষুধা নিয়ন্ত্রণ করে, ফলে অতিরিক্ত খাবার যে আমাদের বেশি খাবার যে প্রবণতা, সেটাকে এড়িয়ে চলা সম্ভব। এবার বলছে অনিয়মিত খাদ্য গ্রহণ অসুবিধা। আগে তো নিয়মিত খাদ্য গ্রহণ কেন করো, সুবিধে। এবার অনিয়মিত যে যদি খাদ্য গ্রহণ করি, মানে নিয়ম করে না করি, তাহলে কি অসুবিধা হতে পারে। কি অসুবিধা হবে না, সবার প্রথম বলছে অনিয়মিত খাদ্য গ্রহণের ফলে আমাদের ওজন বৃদ্ধি পাবে বা ওজন হঠাৎ করে কমে যাবে। 2, হজমের সমস্যা হবে, বদহজম হবে।
3 কি বলছে, যেহেতু আমাদের শরীরে সঠিকভাবে সমস্ত পুষ্টি উপাদান আসবে না, তার ফলে কি সহজেই ক্লান্তি আসবে এবং মেজাজের পরিবর্তন, মানে মেজাজ কিন্তু রুক্ষ হয়ে যায়। 4 কি, টাইপ 2 ডায়াবেটিস এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী যে সমস্ত যে রোগগুলো, সেই রোগের ঝুঁকি কিন্তু অনেকাংশে বেড়ে যায়। 5, খাদ্য পরিপাকে সমস্যা হয় এবং বদহজমের প্রকোপ বাড়ে। 6 নম্বর কি পয়েন্ট, না শারীরবৃত্তীয় কাজে গোলযোগ দেখা যায়, বিভিন্ন যে শারীরবৃত্তীয় কাজ তাকে গোলযোগ দেখা যায়। এবং সর্বশেষ 7 নম্বর পয়েন্টে খাবারের অসংহতি শরীরের স্বাভাবিক যে সার্কাডিয়ান যে ছন্দ, সেইটাতে কিন্তু হস্তক্ষেপ করতে পারে, যার ফলে কি হবে, আমাদের সুনিশ্চিত বা ঘুমে ব্যাঘাত ঘটবে, আমাদের সাউন্ড স্লিপ হবে না। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু সম্পর্কে আলোচনা কিন্তু আজকে আমাদের এখানেই শেষ হলো। আমরা তাদের একবার ছোট করে রিভাইজ করে নিই। আমরা কি কি জানলাম, সুষম আহার কাকে বলে জানলাম, তার অ্যাডভান্টেজ ওগুলো জানলাম, ফুড গ্রুপ সম্পর্কে আলোচনা হয়েছে, মিল প্ল্যানিং সম্পর্কে আলোচনা হয়েছে, আর কি হয়েছে, বিভিন্ন বেশ কয়েকটি বয়সের মিল প্ল্যানিং সম্পর্কে আলোচনা হয়েছে, আর স্বাস্থ্যকর যে মিল প্যাটার্ন, রেগুলার যে মিল প্যাটার্ন সেটা, এবং ব্রেকফাস্ট কি এবং ব্রেকফাস্টের উপকারিতা, এইটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে আজকে আমাদের এখানেই এই চ্যাপ্টার 1 ডায়েটেটিক্স সম্পর্কে আলোচনা সমাপ্ত হলো।